সত্যিকারের ডায়েটের জার্নিটা আমার শুরু হয় 2013 সালে। তো 2013 সালে আমি হচ্ছে ইন্ডিয়া ট্যুরে যাই ট্রিটমেন্টের পারপাসে। ওই সময়টাতে আমি আমার ভাইয়ের ট্রিটমেন্টের জন্য আসলে ইন্ডিয়া যাওয়া হয়। তো 2013 সালে সেই মেডিকেল ট্যুরে যখন আমার ভাইকে যখন ডাক্তার ট্রিটমেন্ট করে এবং ওকে হচ্ছে ওভারঅল কিছু নর্মাল জাস্ট প্রতিটা ডাক্তার আন্ডারে কিন্তু কিছু ডায়েটিশিয়ান থাকে, সো ওনার হচ্ছে কিছু ডায়েট চার্ট দেয় এবং জিজ্ঞেস করে যে আমরা আসলে কোনো মিল্ক প্রোডাক্ট নিচ্ছি কিনা, অথবা হচ্ছে রাইস কতটুকু নিচ্ছি, ভেজিটেবল কতটুকু যাচ্ছে, এগস প্রতিদিন রাখছি কিনা, এই টাইপের ব্যাপার আর কি। তো আমাদের কিন্তু কালচার হিসেবে চিটাগংয়ের কালচার এবং সবকিছু এবং যেই নেইবারহুডে আসলে আমরা থাকতাম, তো সবকিছু মিলিয়ে আসলে কিন্তু ওই ডায়েটটা আমাদের মাথার উপর দিয়ে যায়। কারণ প্রথমবার জানতে পারলাম যে আসলে প্রপোর্শনটা আসলে ম্যাটার। রিয়েল ফুড তো ডেফিনেটলি ম্যাটার, বাট প্রপোর্শনটা ম্যাটার। এবং কিছু কিছু খাবার আসলে প্রতিদিন আসলে রাখতে হয়, ডিম, দুধ অথবা দই, মানে যে কোনো মিল্ক প্রোডাক্টস আর কি। দেন হচ্ছে র ভেজিটেবল অথবা যে কোনো ভেজিটেবল। দেন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে প্রোটিন ইনটেক, এই বিষয়গুলো আসলে প্রতিদিন রাখার। প্রোটিন ইনটেকের ব্যাপারটা আসলে তখন মাথায় ঢুকেনি, ওরা যেটা বলতে চাচ্ছে সেটা আমি আর পরে গিয়ে বুঝতে পারছি। সো এই ডায়েটটা দেখার পরে আমার কাছে প্রথমবার একটু ডিফারেন্ট কিছু যেহেতু হলো, তো আমি আসলে ট্রাই করলাম যে ওকে, ওর ডায়েটটা ট্রাই করছে, সো আমিও একবার দেখাই এবং হচ্ছে আমিও ট্রাই করি এই টাইপের কিছু ডায়েট নেওয়ার আর কি। সো আমি আমার ভাইয়ের ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে আমার এইজ এবং ওয়েট অনুযায়ী আসলে কি করা যায়। সো উনি একটা নর্মাল একটা ডায়েট লিস্টের মতো আমাকে দিলেন যে আসলে কি কি খেতে হবে, কি কি করতে হবে। তো সুবিধা ছিল যেটা, যে ওই সময়টাতে আমরা আসলে ভেলোরে গিয়েছিলাম। তো ভেলোরে খুব সিস্টেমেটিক ওয়েতে আসলে ট্রিটমেন্টটা তখন হতো, এখনো হয়, আমি আসলে অনেকদিন যাই না তাই ঠিক বলতে পারছি না। সো সিস্টেম মেনটেন করার জন্য যেটা আমাদের দেশে সাধারণত হয় না, তো সিস্টেম মেনটেন করতে হলে কিন্তু আপনাকে আসলে প্রচুর কষ্ট করতে হবে। ফর এক্সাম্পল, ওখানে প্রপার সিরিয়াল মেনটেন করে আসলে সবকিছু হয়। সো আপনি যখন সিরিয়ালে দাঁড়াবেন তখন কিন্তু আপনাকে অনেক লম্বা একটা লাইনে দাঁড়াতে হবে, বাট লাইন দেখে আসলে ভয় পাওয়ার দরকার নাই, কারণ লাইনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ খুব এফিশিয়েন্ট কিছু মানুষ আসলে ওখানে বসে থাকে, যারা একের পর এক সিরিয়াল ওয়াইজ হচ্ছে কাজ করে এবং ওভাবে করে আগায়। ডাক্তাররা প্রপারলি টাইম মতো আসে এবং আমরা তো লেটস সে ডাক্তারের সিরিয়াল যেদিন, সেদিন হয়তো বা সকাল 7টা বাজে আমি পেমেন্ট করে ওখানে দাঁড়ালাম, বিশাল লম্বা লাইন, কিন্তু দেখা যাচ্ছে হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে আসলে লাইনটা শেষ হয়ে যাচ্ছে। ইভেন ওখানে সিটেড কিছু লাইনও আছে, মানে আপনি যে দাঁড়িয়ে থাকবেন তা না, জাস্ট ঘুরে 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 বসে বসে আপনি হচ্ছে ওখানে সিরিয়ালের জন্য ওয়েট করবেন এবং হচ্ছে সিরিয়াল আগাবে একটার পর একটা। ডাক্তার দেখানোর জন্য যেটা সুবিধা ছিল যে আমরা সকাল 7টায় বের হয়ে যেতাম এবং সারাদিন মোটামুটি এই যে হাঁটা চলা করে ডাক্তার দেখিয়ে বিভিন্ন টেস্ট, এবং হচ্ছে দেখা যেত যে একটা ডাক্তার দুপুরে আর একটা ডাক্তার হয়তো বিকেলে, তো এই দুটোর মাঝখানে আর আমরা সে হোটেলে বা লজে ফিরে যেতাম না, ওখানে হসপিটালে থাকতাম, বেশ বড় একটা হসপিটাল আর কি, বা ঘোরাফেরা করতাম ওখানে। তো এটার কারণে দেখা যেত যে সারাদিনই মোটামুটি আমার একটা অ্যাক্টিভিটির মধ্যে আসলে থাকা হতো, মানে কন্টিনিউয়াস হাঁটার মধ্যে আমি থাকতাম, কিছুটা সময় হয়তো বসে রেস্ট নিতাম। এবং ওই যে ডায়েটিশিয়ান যেহেতু আমাকে কিছু চার্ট দিয়ে দিচ্ছে, সো ওই অনুযায়ী আমি পোর্শনটা মেনটেন করা শুরু করলাম, নট ফুড, জাস্ট পোর্শন। মানে লেটস সে আমি আগে সিঙ্গারা যদি এক বসায় 10টা খেয়ে ফেলতাম, তাহলে আসলে আমি এখন সিঙ্গারা ম্যাক্সিমাম হয়তো 2টা খাচ্ছি। এন্ড হচ্ছে আমি দেখা যেত কোনো ধরনের ফ্রুটস খেতাম না, সো এখন ফ্রুটস খাচ্ছি। একটা মিল্ক প্রোডাক্ট রাখছি, দই হোক বা দুধ হোক, দুধ কফি, মিল্ক কফি তখনও কিন্তু চলে। কারণ ইন্ডিয়ার চা দুধ আসলে বেশ চমৎকার, সো আমরা ওই যে মাটির মটকায় চা কফি এগুলো আসলে প্রচন্ড ভাবে খেতাম আর কি। সো দেখেন, আনহেলদি কিন্তু ফুড প্যাটার্ন এখনো চলছে। সো আমি দুধ কফি, চা, দুধ চা, তারপর হচ্ছে বিস্কুট, ওদের চানাচুর, ভুজিয়া, হাবিজাবি, এসব সবকিছুই খেয়ে যাচ্ছি, বাট অল্প করে একটা হিট করলাম বডিতে, সেটা হচ্ছে পোর্শনটা নিয়ে। এগুলো কিন্তু সবাই না জেনে করছি, এমন না যে কিছু জেনে করছি আর কি। সো বডিতে পোর্শনটা ফার্স্টে হিট করলো। সো এখানে একটা লার্নিং আমার এখন যেটা হচ্ছে, আপনার বডি ইউজ টু হবে একটা লাইফস্টাইলে, আপনার বডি যখন ইউজ টু হয়ে যাবে, তখন বডিকে যখন ডিফারেন্ট কিছু দিবেন, সেটা যদি হালকা আনহেলদিও যদি হয়, সো বডি অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যাবে। সো রুল নাম্বার 1, ওজন কমানোর জন্য বডিকে কনফিউজ করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি প্রতিদিন যেটা করে আসছেন সেটা যদি আপনি আবারও করেন এফিশিয়েন্ট ওয়েতে, বডি কিন্তু আসলে সেটাকে, বডি খুবই চালাক, কারণ বডি আপনাকে সার্ভাইভ করানোর জন্য ও ট্রাই করবে যে আপনার স্টোরড ফ্যাট যাতে না ভাঙে এবং আপনার এনার্জি তাড়াতাড়ি লুজ করে দিবে, এবং আপনি আবারও এনার্জি নেওয়ার জন্য, কার্বোহাইড্রেট নেওয়ার জন্য আবারও হচ্ছে উতলা হয়ে ক্ষুধা লেগে আপনি আবারও নিতে চাইবেন। তো এই ঘটনাটা বডি সবসময় করতে থাকে। আমি আসলে অনেক বেশি খেতাম, মানে আমরা এখন কি চিন্তা করি যে 2 প্লেট ভাত খাবেন না, 1 প্লেট ভাতও খাবেন না, এতটুকু পরিমাণ ভাত খাবেন। সো আমার পরিমাণটা আসলে এতটুকু ছিল না। হ্যাঁ, আমার পরিমাণটা ছিল হচ্ছে 1 প্লেট 2 প্লেট না, আমি লিটারালি অনেস্টলি আমি জাস্ট বলতেছি ভাই, বিশ্বাস করেন, আমার পরিমাণটা ছিল আমি 1 পাতিল খিচুড়ি খেতাম। মানে আমি ছোটবেলা থেকে আমি নিজে রান্না করতে পারতাম, এটা আমার জন্য একটা কালো হয়ে দাঁড়াইছে। সো
দেখা যেত যেটা যে আমি খিচুড়ি রান্না করে এক পাতিল খিচুড়ি খেয়ে ফেলতেছি, আমি পরোটা ভেজে দেখা যেত 7-8টা পরোটা আসলে এক বসায় খেয়ে ফেলতেছি। দেন হচ্ছে পোলাও, মাংস, বিরিয়ানি যদি খেতাম তাহলে আসলে বিরিয়ানি হলে আসলে আধা পাতিল বিরিয়ানি আমি মাংস টাংস সহ খেয়ে ফেলতাম। দিস ইজ টু মাচ। সো আমি কোনো ডায়েটিশিয়ানকে আসলে বোঝাতে পারতাম না যে ভাই ঘটনা তো এটা, আপনি তো এক কাপের কথা বলতেছেন, আমি তো পাতিল খেয়ে ফেলতেছি। তো এনিওয়েজ, তো এখন এর পরে এই এক পাতিলের পরে বডি যখন একটা প্রপোর্শনে যখন একটা হিট খেলো, বডি যখন দেখলো যে দিস গাই ওয়াজ টেকিং এ পাতিল অফ খিচুড়ি, এখন সে ছোট একটা পোর্শনের খিচুড়ি নিচ্ছে, তখন বডি একটু কনফিউজড হয়ে ফ্যাট লস করা শুরু করলো বা কার্ভ গুলাকে ভাঙা শুরু করলো। এই লোকটাকে হঠাৎ করে এই লোকটা এভাবে এত হিউজ পরিমাণ আসলে কম খাচ্ছে কেন, বা ইরেগুলার কিছু বিষয় কেন ঘটতেছে? সো লেটস সেভ হিম। আমরা ওকে বাঁচানোর জন্য আমাদের স্টোর কিছু এনার্জি নেই, অথবা হচ্ছে স্টাবন যে ফ্যাট গুলো আছে, জমানো যে ফ্যাট গুলো আছে ওখান থেকে একটু স্টোর করে নেই, কারণ ও তো এক পাতিল খেত, এক পাতিলের জায়গায় সে খাচ্ছে এতটুকু, সত্যি সে বাঁচবে কিভাবে? তাকে তো বাঁচাতে হবে। এখান থেকে আসলে হিট করলে, এবং ইন্ডিয়াতে ওই ডায়েটিশিয়ান দেখানোর পরে দেখা গেল যে আমি প্রায় 10-15 দিন আসলে ওখানে ছিলাম। তো ওই 10-15 দিন টানা এক্সারসাইজ, দ্যাট মিনস হাঁটা, ওটা চলতো না জেনে আর কি। সো টানা হাঁটতাম, এবং হচ্ছে রাতের বেলা যেহেতু হাঁটতাম, রাতের বেলা লজে আর কোনো কাজও ছিল না, ঘুমিয়ে যেতাম রাতের বেলা এবং ভোরে উঠে যেতাম। সো সারাদিন হাঁটা, এক্সারসাইজ করা, রাতের বেলা প্রপার স্লিপ, এবং সকালবেলা ভোরে উঠে যাওয়া, এই সবকিছু মিলিয়ে যেটা হলো যে বডিতে হিউজ একটা ইম্প্যাক্ট পড়লো। তো আমি তো দেশে এসে হিরো, যে ভিজিবল, মানে ফার্স্ট টাইম ভিজিবল। আমি কিন্তু এর আগে যখন ওজন কমাতাম তখন আমার ফ্রেন্ডরা বলতো যে ধরেন আমার ওজন আসলে অনেক কষ্ট করে 1 থেকে 2 কেজি কমলো, তো 1 থেকে 2 কেজি আসলে কিন্তু ওজন কমানো না, এটা কিন্তু শরীরের পানি ঝরা। সো এটা আসলে মেইন ওজনে এফেক্ট করবে না, আপনি না খেয়ে থাকলেও দেখা যাবে 1 থেকে 2 কেজি ওজন কমবে। মানে সকালে উঠে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যান না যে গতকাল রাতে দেখলাম এত কেজি, আবার 2 কেজি বেড়ে গেল কিভাবে? দ্যাটস নট ইট। এটা গ্যাস হতে পারে, আপনার শরীরের পানি হতে পারে, কোনো একটা কারণে বডি কার্বোহাইড্রেট, সল্ট এগুলো যদি আপনি বেশি খান তাহলে শরীর পানি ধরে রাখতে পারে, তো ইনস্ট্যান্টেশন অনেক ঘটনা ঘটতে পারে। সো ফ্রেন্ডরা তো সবাই আশ্চর্য যে এত এইভাবে ওয়েট কমালাম কিভাবে, মানুষ খুবই আমার থেকে সাজেশন নেওয়া শুরু করলো। আমিও তো মনে করেন যে চান্স পেয়ে বিজ্ঞের মতো সাজেশন দেওয়া শুরু করলাম যে আপনি সবই খাবেন, এই করবেন, সেই করবেন, হ্যান ত্যান। সো এভাবে বলতে বলতে আমি নিজেও এই টাইপের লাইফের প্যাটার্নে চলে গেলাম। আমি জানতাম যে ওকে, পোর্শনটা মেনটেন করলে আসলে সবই ঠিক করা যাবে, সবই খাওয়া যাবে, নো প্রবলেম। সো যেটা হলো, বাসায় বলে দিলাম স্ট্রিক্টলি যে আমি আসলে এখন থেকে আজকে থেকে ডায়েট শুরু করবো। আচ্ছা, আমি প্রায় 13 কেজির মতো ওজন কমাই আসছিলাম ইন্ডিয়া থেকে, ওই লাইফস্টাইলটা মেনটেন করে, মানে জাঙ্ক ফুডই খাচ্ছি বাট প্রপোর্শনটা মেনটেন করতেছি, এবং হচ্ছে একটু হাঁটাচলা করতেছি। তো আমি বুঝতে পারলাম ফার্স্টে যে হাঁটা চলাটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এর সাথে হচ্ছে খাবারগুলো যদি আমরা একটা ছোট পোর্শনে খাই তাহলে আসলে ওকে। সো প্রায় 13 কেজি ওজন কমিয়ে, জিন্সের প্যান্ট গুলো সবই লুজ করে, শার্ট সবই লুজ করে, এই যে ছবিতে যেভাবে দেখা যাচ্ছে আর কি। তো আমি তো একেবারে ফ্রেন্ডদের মাঝে হিরো যে আমি ওজন কমাতে পারি, এবং আমার কনফিডেন্স তো অন্য লেভেলের, মানে এভারেস্ট লেভেলের কনফিডেন্স আমার হয়ে গেছে যে আমি আসলে ওজন কমাতে পারি, খুব হিউজ আকার ওজন কমাতে পারি। মানুষ যেটা আসলে 6 মাসে করে, সো সেটা আমি আসলে 10-15 দিনে করে দেখাইছি। সো এখন আর কোনো বিষয় না। তো বাসায় বলে দিলাম আমি ডিম খাবো, হচ্ছে সিদ্ধ ডিম ছাড়া আমাকে দিবা না। দেন হচ্ছে আমি সবজি খাবো, দেন হচ্ছে আমি কোনো ধরনের ভাত খাবো না, আমি কোনো ধরনের রুটি পরোটা খাবো না, পাউরুটি খাবো না। কার্ভ, ভাই কার্ভ না, কার্ভ হচ্ছে ব্যাড থিং, কার্ভ খাবো না আমি, ঠিক আছে? সো এইভাবে করে বাসায় বলে দিলাম। এন্ড হচ্ছে আমার খাবার রুটিনটা আমি একটু বলি তাহলে বোঝা যাবে। তো লেটস আমি সকালবেলা, তখন অফিস শুরু হয় আমার, সো সকালবেলা অফিসে যাওয়ার আগে আমি যেটা করতাম যে 2টা সিদ্ধ ডিম, 1 বাটি সবজি, হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড, সো ওটা খেতাম। দেন হচ্ছে অফিস আওয়ারে আমি তো কার্ভ খাই না, আমি তো ভাই ভাত খাই না, রুটি আমি খাই না। সো আমি যেটা করতাম, আমি হচ্ছে অফিস আওয়ারে যখন লাঞ্চ পিরিয়ডটা চলতো তখন আমি বের হয়ে 1 প্যাকেট লেক্সাস বিস্কুট এবং হচ্ছে একটা মিষ্টি বাকরখানি, ছোট কিন্তু বড় সাইজ না, হ্যাঁ, সো ছোট সাইজের একটা মিষ্টি বাকরখানি খেতাম, 1 প্যাকেট লেক্সাস বিস্কুট খেতাম, এবং চিনি ছাড়া, রিমাইন্ডার, চিনি ছাড়া কিন্তু আসলে দুধ চা খেতাম। সো চিনি ছাড়া দুধ চা তো কোনো ক্ষতিকর না, দুধ চা খেলে তো ওজন বাড়বে না, চিনি চাই মেইন সমস্যা। তো চিনি ছাড়া আমি দুধ চাটা খেতাম। এটা হচ্ছে আমার লাঞ্চ। মাঝে মধ্যে হচ্ছে যদি বেশি ক্ষুধা লাগতো 2 প্যাকেটও খেয়ে ফেলতাম লেক্সাস বিস্কুট। ও সাথে হচ্ছে চীনা বাদাম রাখতাম, হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি গুড। লেটস সে 20 টাকার চীনা বাদাম। তো ওই সময়টাতে মানুষ আসলে বাদামের এখনের যে ডায়েটের বাদামের কালচার, ওইটা ওই সময় শুরু হয়নি আর কি। আচ্ছা, ওটা 2013 সালের ঘটনা। তো 13 সালের ঘটনায় মানুষ আসলে বাদাম কিনতো, ম্যাক্সিমাম বন্ধু বান্ধব সহ যদি বাদাম থাকতো তাহলে 5 টাকার বাদাম কিনতো। তো 5 টাকার বাদামে আমি কিনতাম 20 টাকার বাদাম। বাদাম বলাও তো অবাক যে ভাই আপনি তো সেই। তো উনি চিনি ফেলছে আমাকে, তো আমি ওনার খুব রেগুলার কাস্টমার। প্রতিদিন আমি 20 টাকার, আচ্ছা 20 টাকার বাদাম, লেটস সে প্রায় মনে হয় 200 গ্রামের মতো চীনা বাদাম আমি খেতাম তখন আর কি, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি আনহেলদি। কারণ এটা কিডনিতে এফেক্ট করবে, মানে অনেক রকমের এফেক্ট করবে আর কি। মানে গুড ফ্যাট হওয়ার পরেও জিনিসটা আসলে বডিতে অনেক হিউজ লেভেলে একটা এফেক্ট করবে, ওদিকে না যাই। সো আমি 20 টাকার চীনা বাদাম খেতাম এবং হচ্ছে লেক্সাস বিস্কুট খেতাম, চিনি শিরাতে ভেজানো একটা ছোট বাকরখানি খেতাম। চিটং আসলে বাকরখানি ঢাকার মতো না, মানে ঢাকার বাকরখানি গুলো তো জাস্ট ড্রাই একটা স্ন্যাক্স এর মতো হয়, বিস্কুট টাইপের। চিটং এর গুলো হচ্ছে লেটস সে একটা খাস্তা
পরোটা। সো খাস্তা পরোটাকে যদি আপনি এমন ভাবে বানান যাতে লেয়ার গুলো ভিজিবল ভাবে আসলে তুলতে পারবেন একটা থেকে একটা, এবং এটাকে যদি বা চিরিতে ভেজান, তাহলে যেটা হবে খুব সফট একটা কেন এটা ডেজার্ট টাইপের একটা জিনিস তৈরি হবে। এটা আসলে অ্যামেজিং আর কি। ঠিক আছে, আমার এখন মনে আছে যে আমি বাগুরখানির দাম ছিল লেটস সে 6 টাকা। তো ওই সময় আমি আমার বাসা থেকে টেম্পু ভাড়া করে, মানে ওই যে টেম্পু থাকতো না হলুদ রঙের ছাউনিওয়ালা যে টেম্পুগুলা, তো ওখানে করে আমি ঝুলে ঝুলে যেতাম। মোটা হওয়ার কারণে ভেতরে বসতাম না, এম্বারেসিং ছিল আর কি। তো টেম্পুতে ঝুলে ঝুলে যেতাম, এবং হচ্ছে 2 টাকা টেম্পু ভাড়া আমার বাসা থেকে ওই সেই বাকরখানি দোকান পর্যন্ত, লালখান বাজারে। আমি যারা চিটাগং তারা বুঝবেন, হাইওয়ে সুইটস এর বাকরখানি অ্যাকচুয়ালি। সো আমার বাসা ছিল হচ্ছে নাসিরাবাদে, তো নাসিরাবাদ 2 নম্বর গেট থেকে হাইওয়ে সুইটস এর বাকরখানি খেতে আমি 2 টাকা টেম্পু ভাড়া দিয়ে যেতাম, 6 টাকার বাকরখানি খেতাম, আবার হচ্ছে টেম্পু করে বাসা চলে আসতাম। এটা কিন্তু অলমোস্ট ডিস্টেন্স আমার এক্স্যাক্টলি মনে নাই, লেটস সে 5 কিলোর মতো তো আসলে হবে, আরো কম বেশি হতে পারে, আমার আসলে খেয়াল নাই এই মুহূর্তে। এনিওয়ে, সো আমি ডিসপেসি বোঝানোর চেষ্টা করতেছি আর কি। সো অফিস আওয়ারে তাহলে আমি এভাবে লাঞ্চ করতাম। সো এভাবে লাঞ্চ করে তো ওজন বাড়ার কোনো প্রশ্নই নাই। আমিও সবাইকে বলতেছি যে দেখেন, আমি আমার খাবার, পছন্দের খাবার খাচ্ছি, আপনারা আপনাদের পছন্দের খাবার খান, ওজন হুড় করে কমবে। ভাত খাবেন না, যাই করেন ভাত খাবেন না ভাই, ভাত খেলে ওজন বেড়ে যাবে। সো এভাবে করে আমি এভাবে লাইফ লিড করতে থাকলাম, এবং সত্যি জাস্ট বিলিভ মি, সত্যি ওজন কমা শুরু করলো। আমি চাই না, মানে ব্রেইন বা বডি আসলে কি বুঝে, মানে মাঝে মাঝে এত বেকুবামি করে ব্রেইন বা বডি। সো ওজন কমানো শুরু করলো আমার। তো এটা ছিল আমার লাঞ্চ। দেন আমি তখন টিউশনি করতাম এবং জবও করতাম। সো টিউশনিতে আমি বলে দিছি স্ট্রিক্টলি চিনি ছাড়া আমাকে দুধ চা দিতে হবে, এবং হচ্ছে আমি কোনো ধরনের চিনিওয়ালা খাবার খাবো না। বিস্কুটে তো চিনি ওভাবে বোঝা যায় না, তাই না? বিস্কুট খেতাম, বাট চিনিওয়ালা কোনো খাবার, যেটা তো হচ্ছে প্রকাশ্যে চিনি দিচ্ছে, ওরকম কোনো খাবার খাবো না। দেন টিউশনিতে দেখা যেত চা বিস্কিট খেতাম। এরপরে হচ্ছে টিউশনি শেষ করে আমি ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে যেতাম, অথবা হচ্ছে সো কল কিছু বিজনেস ডিসকাশন করতাম, যে কোনো গল্প, আড্ডা, বিজনেস ডিসকাশন এগুলো চলতে থাকতো আর কি। সরি, বিজনেস ডিসকাশন। সো এটা চলতে থাকতো। সো ফ্রেন্ডরা মিলে এক জায়গা থেকে যে হাঁটতাম, লেটস সে যে 1 কিলো 2 কিলো অনেক হাঁটা চলা আসলে হতো আর কি। গল্প করতে করতে মাঝপথে আসলে দাঁড়াতাম, ফুটপাতে বসে চা খেতাম, পাকোড়া খেতাম, তেলে ভিজানো। সো এভাবে খেতাম। সো বাট আমি যেহেতু ডায়েট করতেছি, আমি তো চিনিওয়ালা খাবার খাই না। আমি যেটা করতাম, প্রতিটা স্টপেজে লেটস সে যে প্রতি 10 থেকে 15 মিনিট পর পর আমি ওয়েট করতাম, এবং হচ্ছে আমার একটা চায়ের, আমার তো ক্ষুধা লাগছে ভাই, বডি তো আসলে, মানে বডি কিন্তু রিয়েক্ট করা আসলে শুরু করছে, কনফিউজড হয়ে ওজন কমাচ্ছে, বাট বডি কিন্তু রিয়েক্ট করা শুরু, বডি পাগল হয়ে গেছে যে এই বেটাশালা এই বেটা করতেছে কি, মানে এই ধরনের কি খাবার গুলো খাচ্ছে, ভাত টাত না খেয়ে, যেগুলো এক পাতিল খিচুড়ির জায়গায় তো ওইটাই তো ভালো ছিল, তার চেয়ে এগুলো কি খাইতেছে। সো বডি কনফিউজ হওয়া শুরু করলো, এবং আমার প্রচন্ড ক্ষুধা থাকতো তখন, মানে আমি ক্ষুধায় পাগল হয়ে যেতাম। তো দেখা যেত আমি প্রতি স্টপেজ পর চিনি ছাড়া দুধ চা খেতাম, ওই যে টঙের দোকানে কনডেন্স মিল্ক দিয়ে আর কি, কনডেন্স মিল্কের দুধ চা চিনি ছাড়া, সেই লেভেলের। সো আশা করি বুঝতে পারছেন যে কনডেন্স মিল্কে কি পরিমাণ চিনি তো আসলে বোঝা যাচ্ছে। তো আমি চিনি ছাড়া কনডেন্স মিল্কের দুধ চা খেতাম, ভাগ্যিস একদিকে বেটার, না হলে আরো চিনি ঢুকতো আর কি। সাথে হচ্ছে ওই সময় টনের দোকানে কিছু নোনতা বিস্কুট পাওয়া যেত। সো নোনতা বিস্কুট হওয়ার কারণে মাথায় হিট করতো যে চিনি তো কম হওয়ার কথা। নোনতা বিস্কুট ধরেন 2 থেকে 3 পিস খেতাম। দেন হচ্ছে আধা ঘন্টা পরে আবার আরেকটা স্টপেজে গিয়ে অন্য মামার থেকে চা বিস্কিট খেতাম। এভাবে করে না আমি দেখা যেত যে সন্ধ্যা থেকে আমি তখন সবকিছু মিলে রাত 9টার দিকে হয়তো বাসায় ফিরতাম। সো তখন পর্যন্ত আমার প্রায় 4-5 কাপ দুধ চা, এবং এর সাথে হচ্ছে সব মিলে দেখা যেত 8-10 পিস কিন্তু বিস্কুট আমি আসলে খেয়ে ফেলতাম। তাও ওজন কমতেছে বিকজ অফ পোর্শন, কারণ এর আগে তো 1 প্যাকেট বিস্কুট খেয়ে ফেলতাম। সো 1 প্যাকেট তো খাচ্ছি না আমি, হয়তো বা 8-10টা হাইয়েস্ট খাচ্ছি, তাই না? সো বডি কনফিউজড হয়ে ওজন কমানো শুরু করলো, এবং একটা ভালো জিনিস খেতাম, সেটা হচ্ছে রয়্যাল হাটের চটপটি খেতাম, উইচ ইজ অ্যাকচুয়ালি ইন এসেন্স কিছু প্রোটিন ওখান থেকে পাওয়া যেত, মানে ডিম চটপটি ওটা পাওয়া যেত। আর আরেকটা হচ্ছে মাঝে মাঝে চিকেন টিক্কা খেতাম। সো চিকেন একটা সলিড প্রোটিন, ওটা খেতাম। জেনে খেতাম না এগুলা হচ্ছে মনে হচ্ছে যে এটা ভালো খাবার, সেই জন্য খেতাম আর কি। ওই যে রুটি পরোটা ছাড়া কিন্তু, ঠিক আছে। তো তখন ওই সময় আমার আসলে টেস্ট বাডে এই জিনিসটা আসলে ফিল হয় যে রুটি পরোটা এই জিনিসগুলো আসলে কিছু কিছু খাবারের সাথে লাগে না। যেমন অনেকের পছন্দ, বাট আই স্টিল বিলিভ যে আপনি চিকেন টিক্কা অথবা হচ্ছে গ্রিল চিকেন এই জিনিসগুলো পরোটা বা নান বা রুটিতে র‍্যাপ করে খাওয়ার সময় না, সত্যিকার অর্থে আপনি চিকেনের টেস্ট আসলে ফুললি পাবেন না। মানে এটা ইটস এ ডিফারেন্ট ফুড। মানে ইট কুড বি শর্মা, ইট কুড বি আ চিকেন র‍্যাপ, বাট আপনি গ্রিল চিকেন বা চিকেন টিক্কা যখন আপনি রুটি পরোটাতে র‍্যাপ করে খাবেন, সব দোকানের রুটি পরোটা কিন্তু আসলে ভালো হয় না, অনেক মোটা থাকে। সো এটার কারণে আপনি চিকেনের রিয়েল টেস্টটা কিন্তু মিস করতেছেন। ইটস এ ফ্রি টিপ। এভাবে করে অনেক লম্বা করে ফেলছি। সো এভাবে করে যেটা হলো যে 2013 থেকে 14 সাল পর্যন্ত প্রায় টানা 6 মাস আমি দেখা গেল ওভারঅল প্রায় 25 কেজির মতো আমি ওয়েট লুজ করি। লেটস নট কল ইট ফ্যাট লস, লেটস কল ইট ওয়েট লস। তো আমি ওয়েট লস করি অ্যাকচুয়ালি। সো এই 25 কেজি কি ছিল জানেন? এই 25 কেজি আসলে আমার বডির পানি ছিল, মানে বডি এতটা পানি স্টোর করে রাখছে। সো হোয়াট এভার দ্য ফুড ইজ, যখন আমার বডি কম খাবার পাওয়া শুরু করছে, তখন আমার বডি এই পানিগুলোকে ছেড়ে দিছে। এবং যেহেতু হাঁটা চলা হচ্ছে,
সো আমি দুধ চা খেয়ে, চা বিস্কিট খেয়ে, বাকরখানি খেয়ে আমি হচ্ছে প্রায় 25 কেজির মতো ওয়েট লস করি। এরপর ভাই আমি তো মানে নিজের কাছেই ভিআইপি হয়ে গেছি যে আমি তো সেই অনেক ওজন কমাতে পারি। লিটারালি প্রফেশনালি আমি হচ্ছে সবাইকে ধরে ধরে বুঝাতাম আপনি তো মোটা, আপনাকে তো ওজন কমাতে হবে। হ্যাঁ, সো মানুষকে হচ্ছে বোঝানো শুরু করতাম, মানুষ আমার থেকে বুঝতো, কারণ আমি তো চালতা ফিরতা একটা মডেল। আমি তো ওজন অনেক কমাই ফেলছি, কেউ তো এটা কমাতে পারতেছে না। আমার আশেপাশে ফ্রেন্ডদের আসলে ওজন কমানো লাগতো কি 5 কেজি বা 4 কেজি, ওরা মাঝে মাঝে বেড়ে যেত, তো ওটা কমানোর জন্য চেষ্টা করছে, কিন্তু 4-5 কেজি ওরা কমাতে পারতেছে না। আমি সেই জায়গায় 25 কেজি ওজন কমাই ফেলছি। সো সাজেশন দেওয়া শুরু করলাম 2014 সালের দিকে। আমি খেয়াল করলাম আস্তে আস্তে করে পয়েন্ট করে লেটসে 500 গ্রাম 700 গ্রাম এভাবে করে আসলে ওজন বাড়া শুরু করলো। প্রথম আমি নিজের মধ্যে রাখলাম ঘটনাটা যে ওজন বাড়তেছে, হয়তো বা কোনো ভুল বা কিছু একটা হতে পারে। তো দেখা যেত একটা বিস্কুট খাওয়া কমাই দিছি বা হচ্ছে এটা খাওয়া কমাই দিছি। তো ততদিনে আস্তে আস্তে কিছু লার্নিং হলো যে আসলে বিস্কুটেও আসলে সুগার থাকে, এটা খাওয়া যাবে না, এই টাইপের কিছু লার্নিং হলো। এরপর যেটা করলাম, যেহেতু ওজন বাড়ছে তো আমি প্যানিক খেয়ে আসলে প্রতিদিনই ওজন, মানে তখন আসলে ওজন মাপাটা একটা আয়োজন ছিল। যেমন চিটাগং নিউ মার্কেটে রং বেরঙের চাকতিওয়ালা একটা মেশিন ছিল, যেখানে হচ্ছে আপনার 2 টাকা থেকে 10 টাকা পর্যন্ত ওজন, হাইট, রাশিফল সবই একসাথে মেপে ফেলা যেত আর কি। তো ওজন দেখতাম, ওজন দেখে আস্তে আস্তে হতাশা আসা শুরু করলো আবার, যে ওজন বাড়তেছে কেন। এবং 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রাম 1 কেজি 2 কেজি এভাবে করতে করতে আমি যেটা দেখলাম, আমি 85 পর্যন্ত আসলে ওয়েট লস করে 85 পর্যন্ত আমি আসছিলাম, 85 কেজি। আমার একদম আইডিয়াল বলতে গেলে অ্যাকচুয়ালি 75 এর মতো। আমি তখন ওভারওয়েট ছিলাম, বাট অ্যাটলিস্ট একটা মানে আমাকে দেখে বোঝা যাচ্ছে শরীর পানি ঝরে যাওয়ার কারণে আমি আসলে অনেক শুকিয়ে গেছিলাম। সো 85 এ আসার পরে যখন আবার ওজন বাড়া শুরু করলো 86 87 88 89 90 তে আসার পরে আমার তো বুঝলাম যে সামথিং ইজ রং। ওকে, সো আমি তখন আবার স্ট্রাগল করা শুরু করলাম। মানে তখন হচ্ছে বিস্কুটটা বাদ দিয়ে দিলাম, দুধ চা, ততদিন আমি কন্টিনিউয়াস স্টাডির মধ্যেই ছিলাম, তো দুধ চা যে ক্ষতিকর সেটা বুঝতে পারছি, দেন হচ্ছে বিস্কুট ক্ষতিকর সেটা বুঝতে পারছি, মুড়ি চানাচুর এগুলো ক্ষতিকর সেটা আসলে বোঝা যাচ্ছে। তো আস্তে আস্তে ওগুলো শেষ করলাম, ওগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমার খাবারের মধ্যে আসলে সলিড জাস্ট হচ্ছে প্রোটিনই রাখলাম, প্রোটিন, সবজি, ডিম। সো ইন এসেন্স দিস আর গুড ফুড, বাট প্রবলেম হচ্ছে যেটা যে বডি তো আর নিচ্ছে না, বডি হচ্ছে কনফিউজড হয়ে এমন একটা চিপায় পড়ে গেছে যে সে আসলে বুঝতে পারতেছে না যে এই যাত্রায় কি করবে। তো সে করলো কি, মানে যাই দিচ্ছি সে স্টোর করা শুরু করলো, সে কোনো কিছু আর বার্ন করতেছে না। ওদিকে আমার ফ্যাট গুলো আর বার্ন করতেছে না, অন্যদিকে সে কার্ব শেষ হয়ে যাওয়ার মতো আমাকে বডিকে সিগন্যাল দিচ্ছে, অথবা খাবারের এনার্জি শেষ হওয়ার মতো আমার বডিকে সিগন্যাল দিচ্ছে, তো আমার ব্রেইন আবার খাবার নিচ্ছে, এভাবে করে আসলে চলছে। সো 2014 সালের শেষে আমি আসলে আমার যে পার্সোনাল এখন যে বিজনেস ওটা আমি এস্টাবলিশ করি। সো 2014 সালের শেষে আমি ঢাকায় চলে আসি চিটাগং থেকে। সো ঢাকায় চলে আসার পরে আসলে লাইফ আরো অনেক টাফ হয়ে যায়। সো আমি একেবারেই তখন ঢাকায় নতুন, তো আমি দেখা গেল যে আমি ওখানে কোথায় খাবো কি খাবো কোনো কিছু আসলে বুঝতে পারছি না আর কি। এবং চিটাগং এ তো ধরেন চিটাগং কিন্তু ওই সময়টা তো আসলে সবাই আসলে বাসায় খাওয়া দাওয়া করতো, বাইরে মানুষ প্রয়োজন ছাড়া আসলে খেত না আর কি, বা শখের বসে ছাড়া খেত না। এখন তো ঢাকায় তো আসলে মানুষ মানে কাইন্ড অফ নেসেসারি, ঠিক আছে, আপনাকে বাইরে খেতেই হবে। সো তখন আমি বুঝতাম না, জানতাম না যে আসলে কোথায় খাওয়া যায়, কি করা যায়, এবং নতুন বিজনেস শুরু করছি। সো ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস ছিল, সব জায়গায় হেলথি ফুড আসলে মেনটেন করা পসিবল থাকতো না। এভাবে করতে করতে একটা সময় আমি দেখলাম যে ওজন প্রায় মানে 90 কেজি ক্রস হয়ে 95 এর দিকে চলে আছে। দিস ইজ ভেরি অ্যালার্মিং। এবং তখন আমি যখন বিজনেসটা শুরু করি, আমার পার্টনার যে সে তখন তার 5 চলছিল আর্কিটেকচারে। সো আমি তার সাথেই তার হলে উঠে যাই। আমি বইটা রশিদ হলে তখন থাকতাম ওর সাথে। সো রশিদ হলের মজাটা হচ্ছে আবার অন্যদিকে, যে হলে ডায়েট করা সম্ভব না, এটা ধরে রাখা যায়, ঠিক আছে। মানে হল বলতে কি হলের ডাইনিং এর কথা বলছি না, হলে তো কিছু ক্যান্টিন থাকে। যারা হলে থাকেন বা থাকছেন তারা আসলে আইডিয়াটা করতে পারতেছেন যে হলে ডায়েট করা এটা ইম্পসিবল ভাই। এবং ভার্সিটি এরিয়ার সামনে, একটা ক্যাম্পাসের সামনে যে খাবারগুলো থাকে ওগুলা আসলে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্টেস্ট ফুড কিছু বলা যায় আর কি, ঠিক আছে ভাই। খুব সিম্পল, মানে একটা লোক নুডলস বিক্রি করতো ওই সময় 20 টাকার নুডলস, তো কিভাবে কোত্থেকে যেন সে পাতিল থেকে মানে মোটা মোটা কিছু নুডলস বের করে একটা তাওয়ার মধ্যে সবুজ কিছু জিনিসপাতি, কিছু পেঁয়াজ, কিছু মিষ্টি কুমড়া, ডিম দিয়ে নাড়াচাড়া করে ওই মোটা নুডলস গুলো দিয়ে দিত। অ্যামেজিং। আমি আসলে এখন পর্যন্ত এত মজার চাউমিন আর কোথাও পাই নাই, বইটার সামনে যেটা ছিল আর কি। দেন হচ্ছে চা, মানে দুধ চা, বাট সেখানে কিছু আদার রস অ্যাড করে দুধ চা, বিভিন্ন ধরনের চা, মালটা চা, মানে এখনের চায়ের ভ্যারিয়েশন এগুলো তো এখন অনেক কমন, বাট তখন আসলে এরকম ছিল না। মালটা চা, লেবু চা, মধু চা, কাঁচামরিচের চা, এনিথিং, জাম্বুরা চা, এভরিথিং ওয়াজ দেয়ার। ওকে, সো চা নাস্তা তো আছে। এবং হচ্ছে আচ্ছা আমি শুরু থেকে বলি, সকালবেলা আসলে চমৎকার পরোটা ভাজি পাওয়া যেত। একটা তো হচ্ছে হলের ক্যান্টিনে, আর একটা হচ্ছে ক্যাম্পাসের বাইরে, জাস্ট ঠেলা গাড়ি নিয়ে, ভ্যান গাড়ি নিয়ে ওরা বসতো আর কি। সো পলাশির মোড়ে আসলে খাবারের তো কোনো অভাব নাই। হ্যাঁ, বাজারের ভেতরেও খুব মজার মজার খাবার আছে। আমরা এখনো ওই যে অনেকদিন পর্যন্ত যে বাজারের ভেতরের একটা বার্গার
খাওয়ার জন্য আসলে আমরা যেতাম। দ্য টেস্ট ওয়াজ অ্যামেজিং অ্যাকচুয়ালি। এনিওয়েজ, সো হলে যাওয়ার পরে ডায়েট তো টোটালি ব্রেক। সকালবেলার পরোটা ভাজি অথবা গরম গরম খিচুড়ি, দুপুরবেলার হচ্ছে মাছ মাংস দিয়ে যে মিলটা আসলে থাকতো সেটাও আসলে অ্যামেজিং। তার সাথে রিউমার ছড়ানো হতো যে নজরুল হলের, রিউমার না অ্যাকচুয়ালি সত্যি কথা আর কি, মানে নজরুল হলের খাবার আবার খুবই মজা এবং খুবই কম দামে পাওয়া যায়। যেমন নজরুল হলে আপনি 20 টাকায় আসলে পোলাও কোরমাও পাবেন, 20 টাকায় ইলিশ মাছও পাবেন, যেটা আসলে অ্যামেজিং। গরু মাংস ভাত সবই আপনি পাবেন। সো মাঝে মধ্যে হেঁটে নজরুল হলে খেতে যেতাম, মাঝে মধ্যে রশিদ হলের ক্যান্টিনে খেতাম। ক্যান্টিনের ক্যাশ দেওয়ার সময় এখানে একটা চরম বিজনেস টেকনিক ওরা কাজ করতো, সেটা হচ্ছে আপনি যখন ক্যাশ পে করবেন তখন ওখানে সামনে মিষ্টির প্যাকেট, চারকোনা মিষ্টির বাক্স, উপরের প্যাকেটটা মানে মেইন বক্সের নিচে রেখে প্যাকেটটা আসলে ওপেন করে দিত আপনাদের জন্য। সাদা মিষ্টি, কালো মিষ্টি, বয়মের মধ্যে বিভিন্ন ধরনের নাড়ু রাখা, বিভিন্ন ধরনের লাড্ডু রাখা, চিপস, তারপর হচ্ছে বিস্কুট, এগুলোর পাতা হিসেবে অ্যাড করে রাখা, ঝুলে আছে এরকম। অন্য লেভেলের বিজনেস। আপনি বিল দেওয়ার সময় এটা নিবেন, এটা কনফার্ম। মানে যেটা কোনো বিল দিতে হচ্ছে, আমরা হচ্ছে একটা মিষ্টি খেয়ে বলতাম যে এটা অ্যাড করে দেন মামা। তো এইরকম একটা জটিল পরিস্থিতি, এটা আসলে আমি লাইফে ফেস করি নাই। মানে খাবারের ছড়াছড়ি এবং খাবারগুলো এত মজা। ওখানে স্যুপ আছে, নুডলস আছে, চাউমিন আছে, দেন হচ্ছে আপনার চাইনিজ পাওয়া যায়। এবং রাতের বেলা তো ভাই আরো জমজমাট অবস্থা। রাতের বেলা ওখানে ইনস্ট্যান্ট মানে লাইভ কিচেন, হ্যাঁ, আপনি অর্ডার করবেন, ওরা হচ্ছে রুটি মানে পরোটা সেকতে থাকবে, তারপর হচ্ছে সবজি এবং ডিম মিক্স করে চাইনিজ বলে ওটাকে ওরা, তো আমরা বলি যে মামা চাইনিজ দেন আর পরোটা দেন, অথবা হচ্ছে চাইনিজের সাথে ডাল ভাজি অ্যাড করে দিবেন, এরকম এই মানে হুলস্থুল কারবার আর কি। তো এরকম একটা সিচুয়েশনে আসলে ডায়েট করা ভেরি টাফ। সো দেখা যেত যে আমরা হলে তো তখন আসলে আমরা শুরুর দিকে ফ্রিল্যান্সিং ফার্ম হিসেবে ছিলাম, তো ওই সময় আসলে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফ্রিল্যান্সিং করতাম। ও যেহেতু 5 to চলছে, তো দেখা যেত পড়াশোনায় বিজি থাকতো, ওর স্টুডিওতে থাকতো বেশিরভাগ সময় আর কি, আমি ওর রুমে থাকতাম। এবং তখন বিদেশি টাকা মানে ডলারে ইনকাম করা শুরু করছি। সো দেখা যেত যে পকেট গরম, ওই খাবার এফোর্ড করার সিচুয়েশন আসলে ছিল, ওটা কোনো প্রবলেম ছিল না আর কি। সো কন্টিনিউয়াস আসলে একের পর এক খাবার খাওয়া শুরু হইতো, সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত, মানে রাত বলতে কি রাত 3টা-4টা পর্যন্ত আর কি। তখন তো অনেক রাত জেগে কাজ করতাম, আনহেলদি লাইফস্টাইলের চূড়ান্ত পর্যায়ে। দেখা যেত যে ক্ষুধা লাগছে, তো মানে 10টা বাজে দেখা যেত আমরা একটা ক্যান্টিনে মিল করে ফেলছি। দেন এরপরে আবার 3টা বাজে যখন ক্ষুধা লাগবে তখন হচ্ছে আবার ওই যে মামার পরোটা, ভাজি, দুধ চা, হাবি জাবি, এগুলো সবই খেতাম আর কি, ঠিক আছে। এইভাবে করে একটা না লুপ, মানে সকাল থেকে রাত পর্যন্ত একটা মানুষ কিভাবে কন্টিনিউয়াস খাবার ভেতরে থাকে, এটা আসলে ওই হল লাইফটা ছাড়া আসলে এটা পসিবল না আর কি। সো খুবই খারাপ অবস্থা, আনহেলদি প্যাটার্ন, মানে একটা তো আনহেলদি লাইফস্টাইল। এখন কিন্তু বডি আবার ডিফারেন্ট ভাবে আসলে কনফিউজড হয়ে গেছে। বডি দেখলো যে এই ব্যাটা তো হোমমেড কিছু খাবার খাইতো, নিজে নিজে বানায়। তো এখন হচ্ছে তেল চর্বিওয়ালা কিছু খাবার, যেগুলো বাইরের খাবার, যেগুলো আসলে প্রচুর তেল চর্বি এবং হচ্ছে কোয়ান্টিটি আবারও হাই হয়ে গেছে। অন্যদিকে আবার বাজে তেল, বাজে ফ্যাটও আসলে অ্যাড হচ্ছে। সো এখন কি করবে, বডি বুঝতে না পেরে বডি আবারও ছেড়ে দিল আমাকে এবং বডি আবার মোটা হওয়া শুরু করলাম আমি। সো আস্তে আস্তে করে আমি প্রায় 100 কিলোর মতো আসলে পৌঁছায় যাই। এটা হচ্ছে 2015 সালের ঘটনা। 15 সালে তারপর ওর হচ্ছে আমার পার্টনার যে ওর আর্কিটেকচার শেষ, দেন হচ্ছে আমরা হল ছেড়ে চলে আসি। দেন হচ্ছে প্রথমে তো আমরা অফিস নেই, তো আমরা ওর বাসায় হচ্ছে অফিস সেট আপ করে, মানে ওর লিভিং রুমটাতে একটা বড় লিভিং রুম ছিল, ওখানে অফিস বানিয়ে অফিস সেট আপ করে আসলে শুরু হয়। সো আমার এখানে হচ্ছে আরেকটা বড় হিট আমি খেলাম, সেটা হচ্ছে হল যেহেতু ছেড়ে আসছি, আমার তো টার্গেট যে ওকে এবার হচ্ছে কোপায় ডায়েট হবে। বাট প্রবলেম যেটা হলো, আমার পার্টনার যে ওর যেই মা, আন্টির রান্না অন্য লেভেলের, এবং আন্টির যেই ফুডের যে ক্যাটাগরি, আন্টি যেগুলো রান্না করে, যেই ধরনের খাবার প্যাটার্ন আসলে ওনারা খাচ্ছে বাসায়, ওটা আমার সাথে পুরোপুরি যায়। যেমন হচ্ছে উনি কালি জিরার ভর্তা করতো, আমার খুবই পছন্দের, তিতা করলা ভাজি করতো, খুবই পছন্দের, মাছ অসাধারণ। সো কালি জিরা ভর্তা দিয়েই ভাই আমি দেখা যেত যে 1 প্লেট ভাত খেয়ে ফেলতাম। বেগুন ভর্তা, তিতা করলা ভাজি, এগুলো দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়ে ফেলতাম। এরপরের কোর্সে মাছ মাংস আছে, ডাল আছে, আল্লাহ খুবই খারাপ অবস্থা। এবং আন্টি যত্ন করে, মানে হেলদি ফুড মানে এক হিসেবে, কারণ হচ্ছে উনি তো বাসায় রান্না করতেছে, কিন্তু সকালবেলার পরোটা, ভাজি, ডিম, চা, তারপর হচ্ছে দুপুরবেলার আগে আবার একটা নাস্তা দিত, দুপুরবেলা জমজমাট খাওয়া। আমার ওই লিভিং রুমটাতে সোফা ছিল আর কি, আমি টেবিলে বসে কাজ করতাম এবং ভাত খাওয়ার পর একটা ভাত ঘুম দিতাম। ভাত ঘুম দিয়ে ঘন্টাখানেক ঘুম মাঝে মাঝে হয়ে যেত। ঘুম থেকে উঠে দেখতাম যে উনি একদম গরম গরম নুডলস রেডি করে আসছে। দেন নুডলস খেয়ে হচ্ছে আবার কাজে বসতাম। কাজে বসার পরে ওই তখন এরিয়াটা ছিল ঢাকার ক্যান্টনমেন্টের আশেপাশে, মানে কচু ক্ষেতের যে এরিয়াটা আর কি, কাফরুল এরিয়াতে, ওখানে কিন্তু আবার বিভিন্ন ধরনের, মানে সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের খাবার বসতো আর কি। সো ওখানে আবার মাঝে মধ্যে ট্রাই করতে যেতাম, কলিজার ঝালমুড়ি, মুড়ি মাখানো, কোয়েলের ডিমের মুড়ি মাখানো, হাবিজাবি, বা অনেক ধরনের আসলে খাবার আছে, বা বন্ধুদের সাথে ঢাকার বিভিন্ন ফেমাস খাবারগুলো আসলে ট্রাই করতে যেতাম। সো সব মিলিয়ে না বডি আসলে, আমি যে মরে যায় নাই, যে বডি যে ফুটে যায় নাই, সেটা আসলে অনেক বেশি ছিল আর কি। এই হচ্ছে মোটামুটি সামারি, যে একটা পিক পয়েন্ট আসা পর্যন্ত আমি আসলে এই কাজগুলো করছি। আনলিমিটেড জাঙ্ক ফুড,
আনলিমিটেড আনহেলদি লাইফস্টাইল, রাতে জেগে থাকা, সারাক্ষণ আসলে খাবার যে প্যাটার্নটা সেটা আমি আসলে করে রাখছি। সো এরপরে যেটা হলো যে আমি ঘটনা কিছুটা স্কিপ করে যাই। 2016 সালে আমি চিন্তা করলাম যে আমি আসলে বিয়ে করব, এবং আমি আসলে 2017 সালে বিয়ে করে ফেলি। তো 2016 সালে যেহেতু আমি চিন্তা করলাম বিয়ে করব, সো এখন বিয়ে শাদী করতে হলে তো কিছু ওজন টোজন কমানো দরকার, এমনিতে অনেক জটিলতা, তারপর আবার হচ্ছে ওয়েট লস বা ফ্যাট লস আসলে করা দরকার আর কি। সো 2016 সাল থেকে আমার আসলে খুব লজিক্যালি আমি ডায়েট করার চেষ্টা করি, আগের ভুলগুলোকে ফেলে রেখে নতুন ভাবে বুঝলাম যে কেন আসলে ওজন কমতেছিল, যদিও অনেকগুলো ভুল করতেছি, বাট 2016 সাল থেকে কাইন্ড অফ একটা রিয়েল জার্নি আমার আসলে শুরু হয় আর কি। সো আজকে এতটুকু পর্যন্ত আমি বললাম যে আমার একটা ঘটনা, যে টোটাল যে এটা আসলে সবার সাথেই আসলে ম্যাচ হয়, যে স্টুডেন্ট লাইফে যারা থাকে, যারা হল লাইফ লিড করতেছে, যারা ব্যাচেলার আছে, তারা আসলে কি করবে। তো আমি এখনো কোনো সলিউশন কিন্তু দেইনি, আমি জাস্ট বললাম যে কি কারণে আসলে ওজনটা কমতেছে না, এবং কি কি কারণে আসলে আমরা কোনোভাবেই কোনো হেলদি লাইফের প্যাটার্নে আসতে পারতেছি না, সেটা সলিউশনটা আমি আস্তে ধীরে বলছি, আরো কিছু ঘটনা শেয়ার করে নিই। সো এতটুকু পর্যন্ত আজকে আমরা শেষ করতে যাচ্ছি। 2016 সালের ঘটনা থেকে নতুন ভাবে যখন নতুন উদ্যমে যখন বিয়ের জন্য ডায়েট করা শুরু করলাম, সেখান থেকে আরেকটা আমি ঘটনা শুরু করব।